হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আমি অগ্নিবীর ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে 5 নম্বর ক্লাস। এর আগে 4টে ক্লাস আমরা কমপ্লিট করেছি, যেগুলো লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 8টি বাহু বিশিষ্ট বহুভুজকে কি বলা হয়? তো সবাই জানো তোমরা যে 4টে বাহু বিশিষ্ট বহুভুজকে চতুর্ভুজ বলা হয় এবং 3টি বাহু বিশিষ্ট বহুভুজকে বলা হয় ত্রিভুজ। তো এই 8টি বাহু বিশিষ্ট বহুভুজকে বলা হয় যে অষ্টভুজ। অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সোনু এবং মনুর বয়সের অনুপাত 9:12। যদি সোনুর বয়স 27 বছর হয় তাহলে মনুর বয়স কত হবে? তো এক্ষেত্রে আমরা এই রকম ধরনের অঙ্ক আমরা আগের ভিডিওতেও করেছি। তো এইগুলো কিভাবে করছিলাম আমরা? প্রথমত অনুপাতের এখানে দেখো কি চেয়েছে, যে যদি সোনুর বয়স 27 বছর হয় তাহলে মনুর বয়স কত হবে। তাহলে প্রথমে আমরা সোনু আর মনুর যে বয়স সেটার অনুপাত আমরা লিখে নেব। তাহলে দেখো সোনুর অনুপাত হচ্ছে যে 9 এবং মনুর হচ্ছে যে 12। আমাদের এখানে অনুপাতের ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখানে অ্যাকচুয়াল ভ্যালু কি দেওয়া আছে, যে যদি সোনুর বয়স 27 হয়, সোনুর অ্যাকচুয়াল বয়স হচ্ছে যে 27 বছর। তো আমরা এখানে 27 লিখব। তো দেখো এখানে সোনুর অনুপাতে বয়স হচ্ছে যে 9 ইউনিট আর এখানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে 27। তাহলে আমরা দেখব যে 9 এর ভ্যালু হচ্ছে যে 27। ঠিক আছে, 9 এর ভ্যালু 27 হচ্ছে। 9 এর সাথে যদি 3 ইন্টু করি আমরা 3 9 27 হচ্ছে। তাহলে দেখো মনুর বয়স চেয়েছে, মনুর বয়স কত হবে, আমরা ইন্টু 3 করব। তাহলে 3 12 36। 36 বছর হচ্ছে যে মনুর বয়স। এখানে অপশন সি সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা এইভাবে ক্যালকুলেট করব, তাতে আমাদের 5 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, যদি এটা না বুঝে থাকো, অবশ্যই এটা আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝে থাকো তাহলে দেখো বেসিক নিয়ম কি ছিল, যে সোনুর বয়স আর মনুর বয়স, সোনুর হচ্ছে যে 9x আর এটা 12x। তো আমরা শর্তে কি করতাম, শর্তে এটা করতাম যে এই সোনুর বয়স যেটা ধরেছিলাম যে 9x, এটা সমান সমানই কি হতো, যে সোনুর যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা 27। তো এখানে x এর ভ্যালু বের করলে কত পাবো, 3 পাবো। ঠিক আছে, তো দেখো মনুর বয়স কত ধরা হয়েছিল, 12x। তাহলে 12 ইন্টু 3, 3 12 36। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হলে তাদের গসাগু নির্ণয়। গসাগু কত? তো আমরা এখানে কি করব, দেখো সংখ্যাগুলি কি কি, সংখ্যাগুলি আমরা ধরে নেব। একটা হচ্ছে যে 4x আর একটা হচ্ছে যে 5x। তো এখান থেকে আমরা কি পাবো, 4x এবং 5x এর যদি আমরা লসাগু নিই আমরা কত পাবো, এলসিএম অফ 4x and 5x এর এলসিএম হয় 20x। তো এখানে যে এলসিএম আমরা পেলাম সেটা হচ্ছে যে 20x আর অ্যাকচুয়াল যে লসাগু সেটা হচ্ছে 60। তো আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব। তো x সমান আমরা কত পাবো, 0, এখানে 0 ক্যান্সেল হলো, এবার 2 আর 3 হচ্ছে যে 6। তো x সমান আমরা কি পাচ্ছি, 3। তো দেখো অ্যাকচুয়াল যে সংখ্যাগুলো সেগুলো কত পাবো, একটা ধরেছিলাম 4x, 4x ইজ ইকুয়াল টু হচ্ছে যে 4 ইন্টু 3 সমান 12, একটা 12 পেলাম, আর একটা 5x সমান হচ্ছে যে 15x। x হবে না, 15। x এর ভ্যালু আমাদের কত বের করা হয়েছে, 3। তো একটা ভ্যালু হচ্ছে যে 12, একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে যে 15। তো তাদের আমরা গসাগু নির্ণয় করতে পারবো। 12 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কত পাবো, দেখো 2 ইন্টু 3 ইন্টু 2। 15 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাচ্ছি, 3 ইন্টু 5 ইন্টু 1, সেটা লিখলেও হয়। তো দেখো এখানে কমন কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে যে দেখো 3। তো এলসিএম এখানে কি, এলসিএম না এইচসিএফ, গসাগু হবে 3, অপশন বি। পরবর্তী প্রশ্ন, 3 জনের গড় বয়স 34 বছর।
যদি প্রথম ও দ্বিতীয় ব্যক্তির বয়স যথাক্রমে 20 বছর ও 24 বছর হয় তাহলে তৃতীয় ব্যক্তির বয়স কত? তো এটা আমরা কিভাবে করব, যে এখানে তিনজনের গড় বয়স বলে দেওয়া হয়েছে। তিনজনের গড় বয়স হচ্ছে যে 34 বছর, তাহলে তিনজনের মোট বয়স আমরা এখান থেকে পেয়ে যাব। মোট বয়স হবে 3 আর 4 12, 102। 102 হচ্ছে তিনজনের মোট বয়স। এরপরের কন্ডিশন কি, যদি প্রথম ও দ্বিতীয় ব্যক্তির বয়স যথাক্রমে 20 বছর ও 24 বছর হয় তাহলে তৃতীয় ব্যক্তির বয়স কত? তিনজনের মোট বয়স হচ্ছে এত, তাহলে এই যে দুজন, একজনের 20 বছর একজনের 24 বছর, তাদের আমরা যোগ করব। এখানে 24, আচ্ছা এটা ইংলিশে লিখছি আমি, তো এখানে 24, তাহলে কি পেলাম এখানে 44 আমি তিনজনের থেকে মাইনাস করব, তাহলে যে পড়ে থাকলো তার আমি বয়স পেয়ে যাব। তো এখান থেকে যদি মাইনাস করি, দেখো এটা 8, এখানে ক্যারি হলো 1 5 5 58, 58 বছর। এটা 54 আছে, এটা বাংলাতে 8 এরকম হবে, তো অপশন সি এখানে সঠিক উত্তর, 58 বছর তৃতীয় ব্যক্তির বয়স। পরবর্তী প্রশ্ন, দ্য ভ্যালু অফ 3m minus 4n তার হোল স্কোয়ার উইল বি, এটার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা দেখো সিম্পলি একটা ফর্মুলা, যেটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো ফর্মুলাটা কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ কি আছে দেখো 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার। তো এখানে আমাদের যদি ফর্মুলায় ভাঙি তো কি পাবো, 3m স্কোয়ার অর্থাৎ 3 3 9 9m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4n প্লাস 4n স্কোয়ার অর্থাৎ 16n স্কোয়ার। তো 9m স্কোয়ার মাইনাস 2 3 6 4 6 24 24mn প্লাস 16n স্কোয়ার। দেখো এখানে সঠিক উত্তর অপশন সি। নেক্সট, যদি 2 ইন্টু 2x প্লাস 3 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস এক্স প্লাস 2 সমান 3 হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে? তো আমরা এখান থেকেই আমরা ক্যালকুলেশন করব। দেখো 2টা কমন নেওয়া হয়েছে, 2টা আমাদের ব্র্যাকেট তুলে যদি আমরা গুণ করি কি পাবো, 2 আর 2 2 4 4x প্লাস 2 3 6, এখানে দেখো মাইনাসের সাথে এটা, তাহলে মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 20 মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। 4x প্লাস 4x মাইনাস 4x দেখো ক্যান্সেল হলো, এখানে কি পড়ে থাকলো মাইনাস এক্স 6 20 প্লাস 26 27 28 প্লাস 28 পেলাম, এখানে সমান 3। এরপর কি করব, মাইনাস এক্সটাকে রাখবো এবং 3 এটা বাঁদিকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে মাইনাস 28, এটা সমান পাবো মাইনাস 25। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, এক্স সমান এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 25। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেখো যে 4 লিটার জলে 20 মিলিলিটার দুধ মেশালে দুধ ও পানির অনুপাত কত হবে? এটা দেখো খুব সহজ একটা কোশ্চেন, যে 20 লিটার আমরা প্রথমে এই ইউনিটগুলো সেম করে নেব, তাহলে আমরা লিটারে কনভার্ট করে নেব। 20 মিলিলিটার, এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ডিভিশন করতে হবে। কুড়ি ডিভিশন 1000, তো কি পাবো এখানে 0.02 লিটার। তো এখানে কি যে দুধ ও জলের অনুপাত চেয়েছে, তাহলে দেখো মিল্ক
মিল্ক ইজ টু ওয়াটার। তো মিল্কের পরিমাণ কত? 0.02 ইজ টু 4। তো এটা পয়েন্ট তুললে আমরা কি পাই? 2/100 ইজ টু 4। এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তো আমরা কি পাবো দেখো? 2:400। 2 দিয়ে আমরা ক্যান্সেল করব, তাহলে 1:200। তো এখানে সঠিক উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন, এটা একটা ফ্র্যাকশন আছে, সেটাকে আমাদের পার্সেন্টেজে চেঞ্জ করতে হবে। তো সেটা করতে গেলে কি, 7/10 ইন্টু কত হবে? ইন্টু 100। তাহলে দেখো এখানে 0 ক্যান্সেল হলো, 70%। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শান্তির 3টি কন্যা আছে, তাদের গড় বয়স 15 বছর। যদি সে 11 বছর বয়সী একটি মেয়েকে দত্তক নেয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে দেখো তাদের প্রথমে কি ছিল? 3জন কন্যা ছিল। তাহলে মেম্বার প্রথম মেম্বার কতজন? 3জন। 3জনের গড় হচ্ছে যে 15 বছর। ঠিক আছে। যদি সে 11 বছর বয়সী একটি মেয়েকে দত্তক নেয়, দত্তক নেওয়ার ফলে তার মেম্বার হয়ে গেল 4 এবং 11 বছরের মেয়েটির বয়স ছিল, অ্যাকচুয়াল ভ্যালু 11 বছর। তাহলে নতুন গড় কত হবে? নতুন গড় আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো টোটাল আমরা বের করব। 3 15 45। তাহলে 45 বছর হচ্ছে যে তার যে 3টি কন্যা ছিল, 3 কন্যার মোট বয়স হচ্ছে যে 45 বছর। এবং এরপর কি করলো? সে 11 বছরের বয়সী একজন মেয়েকে দত্তক নিল। টোটাল তাহলে 4 জনের গড় বয়স কত? 4 জনের মোট বয়স হবে 56 বছর। তো 56 বছরকে যদি আমি 4 দিয়ে ডিভিশন করি, কারণ গড় আমাদেরকে বের করতে হবে 4 জনের। তো দেখো এটা কাটাকাটি হয়ে কত হবে? 4 একে 4, 4 4 16, 14 বছর হচ্ছে যে তার নিউ মেম্বার নিয়ে গড়। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একজন মানুষের প্রথম 4 ঘন্টার গতিবেগ হচ্ছে যে এত কিলোমিটার পার ঘন্টা এবং পরবর্তী 6 ঘন্টার গতিবেগে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতির গড় এবং গড় গতির অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা লিখব। যে প্রথম 4 ঘন্টার গতিবেগ কত? 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে দেখো টাইম 1 হচ্ছে যে 8 আওয়ার, টাইম 2 ইকুয়াল টু 6 আওয়ার। এটা 8 না, এটা 4 হবে, 4 আওয়ার। আর S1 হচ্ছে 35 কিমি পার আওয়ার এবং S2 হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। তো আমরা আগের দিন কি দেখলাম? যে গড় গতিবেগ বের করতে গেলে মোট দূরত্ব বাই মোট সময়। তো এখানে মোট দূরত্ব কি হবে? ডিস্টেন্স সমান হচ্ছে যে স্পিড ইন্টু টাইম। তো এখানে দেখো স্পিড কত আছে? স্পিড ইন্টু টাইম। স্পিড প্রথমটার জন্য 4 ইন্টু 35 প্লাস 6 ইন্টু 45 ডিভাইডেড বাই মোট সময় কত? 6 ঘন্টা আর 4 ঘন্টা 10 ঘন্টা। তো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 41 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। তো একটা হলো যে গড় গতি, এবং এরপর কি আমাদের বের করতে হবে?
তো এখানে কি বেরোলো, গড় গতিবেগ বেরোলো। এরপর আমাদের বের করতে হবে যে গতির গড় কি। গতির গড় হচ্ছে, দেখো প্রথম গতি কি ছিল 35, পরবর্তী হচ্ছে যে 45/2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 40 কিলোমিটার/আওয়ার। তো এখানে এই গতির গড় এবং গড় গতির অনুপাত চেয়েছে, তো আমাদের অ্যান্সার হবে 40:41। 40, অপশন ডি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাব। রাম এবং শ্যাম 7:9 অনুপাতে 320 প্যাকেট চকলেট বিতরণ করে। রামের আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রাম কতগুলো চকলেট পেয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, মোট কতগুলো প্যাকেট ছিল, টোটাল প্যাকেট দেখো টোটাল ছিল 320। তো রাম এবং শ্যামের মধ্যে কতগুলো, 7:, রাম আর শ্যামের মধ্যে 7:9 অনুপাতে ছিল। তো তাহলে তাদের অনুপাতের যোগফল কত, অনুপাতের যোগফল হচ্ছে যে 7 আর 9 যোগ করলে হয় 16। তা অনুপাতের যোগফল হচ্ছে যে 16 ইউনিট। আর টোটাল তাদের মধ্যে চকলেট কত ছিল, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে 320। তো 16 ইউনিটের ভ্যালু হচ্ছে যে 320। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 320 ডিভাইডেড বাই 16। তাহলে দেখো 16 দুগুণে 32, শূন্য। একটার দাম হচ্ছে যে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে যে 20। তো রামের চকলেট চেয়েছে, রামের কত ইউনিট ছিল, 7 ইউনিট ছিল। আর এখানে 1 এর ভ্যালু হচ্ছে যে 20, তাহলে 7 এর ভ্যালু কত, 7 এর ভ্যালু হবে 20 ইন্টু 7 সমান হচ্ছে যে 240, 140। অপশন বি এখানে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন। 7 সেন্টিমিটার বাহুর দুটি ঘনককে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সংযুক্ত করে একটি কঠিন পদার্থ তৈরি করা হলো, ফলে প্রাপ্ত ঘনকের আয়তন কত হবে। তাহলে দেখো এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, যে 7 সেন্টিমিটার বাহু দুটি ঘনককে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যুক্ত করে একটি কঠিন পদার্থ তৈরি করা হলো, ফলে প্রাপ্ত ঘনকের হবে না, এটা আয়ত ঘনকের হবে। আয়ত ঘনকের আয়তন কত হবে তা নির্ণয় করো। তো দেখো এরকম দুটো ঘনক ছিল, তো এরকম দুটো ঘনক ছিল যেটা পরপর এরকম করে যুক্ত করে দেওয়া হয়েছে পাশাপাশি রেখে। ঠিক আছে, ছবিটা ঠিকঠাক হলো না, ছবিতে যেও না। তো কি পাবো এখানে দেখো, এখানে তো 7 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু, ঘনক হচ্ছে যে সব দিক সমান হয়। তো 7 সেন্টিমিটার, এখানেও 7 সেন্টিমিটার, এখানেও 7 এবং এখানেও 7। তো আর একটা ছিল, দুটো ঘনক ছিল, তো এগুলোও 7। তো দেখো আয়তঘনের কি হয়, আয়তঘনের আয়তনের ফর্মুলা কি, আয়ত ঘনকের আয়তন হয় এল ইন্টু বি ইন্টু এইচ। তো লেন্থ কত দেখো, লেন্থ এটা, তো 7 আর 7 হচ্ছে যে 14। এবং বেস কি, বেস হচ্ছে হাইট কত, দেখো বেস কি হবে, এখানে 7 এবং হাইটটাও 7। তো এখানে আমরা কি পাবো, 600, এটা ক্যালকুলেশন করলে আসবে 686 সেন্টিমিটার কিউব। বোঝা গেল। আয়তঘনকের আয়তনের ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থও পেয়ে গেলাম এবং উচ্চতা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি 400 টাকা 4 বছরে 800, যদি 400 টাকা 4 বছরে 480 টাকা হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দেখো এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে, অর্থাৎ সুদ আসল হচ্ছে 480 টাকা, আর এখানে আসলটা হচ্ছে 400 টাকা।
আসল হচ্ছে 400 টাকা। তাহলে আমরা এটা মাইনাস যদি করি, এখানে কি পড়ে থাকবে, শুধু সুদ পড়ে থাকবে। সুদ কত? সুদ হচ্ছে যে 80 টাকা। ঠিক আছে, সুদ হচ্ছে 80 টাকা। সুদ। তো এবার দেখো বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলা হচ্ছে। তো সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর সমান হয় 100, তাই তো? তো এসআই সমান 80 পেলাম, পি 400, টাইম হচ্ছে 4 বছর, আর হচ্ছে 8টা বের করতে বলা হয়েছে, ডিভাইডেড বাই 100। তো 0 0 ক্যান্সেল হলো। দেখো 4 আচ্ছা 4 4 4 দিয়ে এটাকে কাটছি, 4 2 8, 0 4 দিয়ে আবার কাটছি, 4 5 20। তো আর রেট অফ পার্সেন্টেজ হচ্ছে যে 5। তো এখানে সঠিক উত্তর অপশন এ 5%। পরবর্তী প্রশ্ন, এ এবং বি পাইপ দুটি যথাক্রমে 4 ঘন্টা এবং 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। ট্যাঙ্কটি পূরণ করতে তাদের একসাথে কত সময় লাগবে? তো আগের অঙ্কের মতোই আমরা সেপারেট করে নেব। দেখো এ কত সময় লাগছে, 10 ঘন্টা, বি করছে 15 ঘন্টা। তাহলে এদের এলসিএম নিলে আমরা কি পাচ্ছি, টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। তো 10 আর 15 মধ্যে এলসিএম হয় 30। 30 হচ্ছে যে টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি এখানে বেরোয়। এফিসিয়েন্সি কত হবে, 3 10 30 এবং 15 দুগুণে 30। তাদের এফিসিয়েন্সি হচ্ছে যে 3 এবং 2। তাহলে কি বলেছে যে ট্যাঙ্কিটি পূরণ করতে তাদের একসাথে কত সময় লাগবে। তারা দুজন যদি একসাথে কাজ করে তাহলে কত ইউনিট ফিল হচ্ছে, 3 আর 2 5 ইউনিট তাদের পূরণ হচ্ছে 1 ঘন্টাতে। ঠিক আছে, তো দেখো টাইম বের করতে গেলে কি করতে হয়, টাইম সমান হচ্ছে যে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি হচ্ছে যে এখানে 5, টোটাল ওয়ার্ক 30 এবং এখানে এফিসিয়েন্সি হচ্ছে যে 5। তো এটা কাটাকাটি হলে 6 আসবে। তো 6 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 12 18 এবং 24-এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এটাও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব না, আগের দিন আমরা ভাগ প্রক্রিয়ায় শিখিয়েছি। তো ডাইরেক্ট অ্যান্সার থেকে কিভাবে করব সেটা দেখব। তো দেখো প্রথমত 2 দিয়ে করছি, 2 দিয়ে প্রত্যেকটাই কিন্তু ডিভিজিবল যাচ্ছে। গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ সব থেকে কোন বড় নাম্বার সবার মধ্যে দিয়ে ডিভিজিবল যাবে। 6 দিয়ে দেখবো, 6 2 12, 3 6 18, 4 6 24। 6 দিয়ে অবশ্যই যাচ্ছে। 12 দিয়ে দেখবো, 12 কে 12, এটা যাচ্ছে না। 18 ক্ষেত্রে যাচ্ছে না। 24 দিয়ে দেখবো, যাচ্ছে না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি 6। তাহলে গসাগু হচ্ছে যে 6। আজকের ক্লাসে এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে।